অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। বলে আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই বলে এআই দিয়েও তো কথা বলতে পারে, ইমেইলেও তো সাক্ষাৎকার দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর দেয়া আশ্রয়ে তিনি দিল্লিতেই এতদিন যাবৎ ছিলেন। তবে এবার বাংলাদেশে চলতি বছরে 5ই আগস্টের মধ্যেই ফেরার চূড়ান্ত ঘোষণা করেছেন এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা জানবো যে এই সিদ্ধান্ত আসলে শেখ হাসিনার নাকি ভারতীয় সরকারের পক্ষ থেকেই বাংলাদেশ সরকারকে একটি সতর্কবাণী দেওয়া হয়েছে, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কতটা অস্থিতিশীল পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশের বর্তমান প্রশাসনিক অবস্থা, আমরা বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। যে আসলেই আগস্টের মধ্যে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কিনা। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাব্যস্ত করে যে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার, সেটাকে তিনি অবৈধ, অসাংবিধানিক হিসাবে ব্যাখ্যা করছেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. যে তিনি দেশে ফিরলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন, এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালেই আবার বাংলাদেশে পরিবর্তন হবে। তাহলে কি তারেক রহমানের সরকার বা বিএনপির নেতৃত্বাধীন সরকার কি বিদায় নেবে? বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মন্দিরগুলোর উপর আক্রমণ হচ্ছে, মুজিবুর রহমান এরকম দেশ চাননি। তিনি চেয়েছিলেন সমস্ত ধর্মের মানুষ বাংলাদেশে থাকবে। বাংলাদেশ, আর সেই বাংলাদেশে আবার উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবার জল্পনার ঘনঘটা। একটা সময় মাত্র কয়েক ঘন্টার নোটিশে কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর বাংলাদেশের রাজনীতির নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্থায়ী সরকারকে বেছে নিয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশ চালাচ্ছেন। আর্থসামাজিকভাবে বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে বাংলাদেশকে দাঁড় করানো যায়, কিভাবে বাংলাদেশকে তার যে ঐতিহ্য সেটা ফিরিয়ে দেওয়া যায়, সেই পরিস্থিতি যখন চলছে, একটু একটু করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারেক রহমান। সম্প্রতি চীন সফর করে এসেছেন তিনি, অনেকগুলো পরিকল্পনা তার মাথায় রয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যেই এবার শেখ হাসিনার দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার আর সেখানে করা কয়েকটি মন্তব্যই এখন নতুন জল্পনার ইন্ধন জুগিয়ে দিয়েছে। এই রাষ্ট্র পুনর্গঠনের সময়ে যারা পালিয়ে গিয়েছে অডিও কলে, আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই কলে এআই দিয়েও তো কথা বলতে পারে, ইমেইলেও তো সাক্ষাৎকার দেয়। তো সেই জায়গা থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময় সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে এইসব অগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় আমি জানি আপনাদের নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাস্তব চিত্র উনি তুলে ধরেছেন, যা অনেক সাংবাদিক হয়তো পেশাগত কারণে চেপে যান, অনেকেই কিছু কিছু মানুষ। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন, কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ ওনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা পরিচালনা করেন তারা মূলত কাজটি করতে দেয়নি, কারণ তাদের ব্যবসাতে আপনারা জানেন মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে টায়ার, আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে
আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো হচ্ছে 15 লাখ টাকা করে বেতন আছে। সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের হচ্ছে আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল, ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলি এবং এটা আমরা বাস্তবায়ন করবো। কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই হচ্ছে প্যাট্রোনাইজ করি না। আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন একেবারে নিম্ন পর্যায়ে। এদিকে সীমান্তবর্তী অঞ্চলে বিজিবি বিএসএফ এর ভেতরে নতুন করে পুশিন ঠেকাতে কিন্তু দুই দেশের সরকারের ভেতরে সমঝোতা তো বড় কথা নয়, বরং এটা হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এই পুশিনটাই কি শেখ হাসিনাকে ফ্ল্যাশব্যাক করানোর কোনো আলামত কিনা, ভারতের ষড়যন্ত্র কিনা, আমরা একটু বিস্তারিত আরো জানবো রিপোর্টে। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন। তার এই দাবির পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক ইতিহাস বলছে কোনো ক্ষমতাচ্যুত শাসকের দেশে ফিরে আসার ঘোষণা এবং বাস্তবে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার বিষয় এক নয়। ব্যক্তিগতভাবে দেশে ফেরা, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া এবং আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা, এই তিনটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। তাই শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্ব দেওয়া গেলেও সেটিকে অবশ্যম্ভাবী রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত জটিল। 2024 সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ সংশ্লিষ্ট মামলায় অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড প্রদান করেছে। তিনি এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং বিচারিক প্রক্রিয়া তার বিরুদ্ধে চলমান রয়েছে। ফলে তিনি দেশে ফিরতে চাইলে প্রথমে আইনি বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক বক্তব্য সেই আইনি প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর করে না। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী দলের ওপর দমনপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। 2024 সালের আন্দোলনের পর এসব অভিযোগ আরও তীব্রভাবে জনসম্মুখে আসে। যদিও এসব অভিযোগের অনেকগুলো নিয়ে এখনও আইনি ও ঐতিহাসিক মূল্যায়ন চলমান, তবুও রাজনৈতিকভাবে এগুলোর প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো তার রাজনৈতিক দলের বর্তমান অবস্থা। আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে চলে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে বিভিন্ন মামলার আসামি। একটি রাজনৈতিক দল তখনই কার্যকরভাবে ক্ষমতায় ফেরার লড়াই করতে পারে যখন তার সাংগঠনিক কাঠামো মাঠ পর্যায়ে সক্রিয় থাকে। কিন্তু যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে যায়, সাংগঠনিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে যায়, তাহলে রাজনৈতিক পুনর্গঠন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়েও গুরুত্বপূর্ণ হল চলতি বছরই বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসিত জীবন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।